গণতন্ত্র চর্চায় তো এটাও একটা প্র্যাকটিস, ওয়ার্কআউট করা, যে কোনোভাবেই একটা প্রতিবাদ করা, এটা প্রতিবাদের একটা ভাষা বলতে পারেন আপনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা একটা প্রতিবাদের সিস্টেম বলতে পারেন। হেলাল ভাই খুব সুন্দর করে বলেছেন। আমি যেটা যোগ করি, হেলাল ভাই যেটা বললেন জামাত ইসলামী লন্ডন বৈঠকে জামাত ইসলামী লন্ডন কিন্তু স্বাগত জানিয়েছে। কেন অনেক মিডিয়া বলছে যে লন্ডন বৈঠক জামাত ইসলামী মেনে নিতে পারছে না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। লন্ডন বৈঠক তো মানে স্বাগত জানানো হয়েছে, এটাকে ইতিবাচক বলেছে, আমাদের বিবৃতি দিয়ে এখানে বলা হয়েছে। তো বিবৃতিটাকে তো আপনি মানে বিকৃত করতে পারেন না। দ্বিতীয় যে পয়েন্টটাতে জামাত ইসলামী বলেছে যে আপত্তিটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেই ভাষণটা দেশের সমগ্র জনগণ ধারণ করে। সেই ভাষণে যে ম্যান্ডেটটা এখানে দেয়া ছিল, যে আউটলাইনটা দেয়া ছিল, সেইটা একটা দলের সাথে আলোচনা করে ওখানেই যৌথ বিবৃতি না দিয়ে দেশে এসে যদি উনি আলোচনা করে এটা দিতেন, তাহলে এটা সামগ্রিকভাবে সুন্দর হতো। কারণ পৃথিবীর কোনো দেশে এরকমভাবে একটা গভর্নমেন্ট একটা দলের সাথে যৌথ বিবৃতি দেশের একটা বিষয়কে সমাধান করবেন, তাহলে দেশের অন্য অন্য যে পার্টি আছে, ছোট হোক বড় হোক, তাদেরকে কি করা হয়, ছোট করা হয়, প্লাস দেশের জনগণের প্রতি সম্মান প্রদর্শনটা কিন্তু বিঘ্নিত হয়। আমার মনে হয় প্রধান উপদেষ্টা এটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে জামাতকে ওনার অফিস থেকে এটা আসার জন্য আজকে উদ্বুদ্ধ করেছেন। এবং জামাত ইসলামী আমি মনে করি এই প্রতিবাদের মাধ্যম দিয়ে দেশবাসী এবং প্রবাসে যারা আছেন বাংলাদেশের জনগণকে বুঝাতে পেরেছেন যে আগামী দিনে ন্যায়সঙ্গত যে কোনো বিষয়ে দেশের তারা মানে তাদের যে নীতিগত আদর্শিক জায়গার উপর তারা দাঁড়িয়ে থাকবে। এবং আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়গুলো সুন্দরভাবে দেখবে। দ্বিতীয় আরেকটি বিষয় আছে এনসিসি। এনসিসি নিয়ে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি কিন্তু ব্রিফ করে এই বিষয়গুলো বলেছেন এবং এটাকে ওয়েলকাম করেছেন। দেখেন কেন দরকার, সাকিব ভাই অনেকগুলো 5টা সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলেছেন। আমরা তো দেখেছি ফ্যাসিস্ট কিভাবে তৈরি হয়েছে। ফ্যাসিস্ট তৈরি হওয়ার পিছনেই তো আমাদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোনো ক্ষমতা প্রদর্শন করতে পারে নাই। নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন বলছে 13% না 14% ভোট হয়েছে কি 5%, একটু পরেই পিছন থেকে একজন বলছেন যে এটা 40%। তো তাই 40% দেখাই দিয়েছে। তাহলে নির্বাচন কমিশন তার স্বাধীনতা কোথায়? এবং কোনো জায়গায় বলা হয় যে এখানে অস্ত্র ঠেকিয়েও কি করা হচ্ছে। প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ কী করেছে? অস্ত্র ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তাহলে এখানে আমার দেশের প্রধান বিচারপতি একজন বিচার ব্যবস্থা কি মানে এখানে স্বাধীন হতে পারে নাই। স্বাধীন হতে পারে নাই মানে নির্বাহী বিভাগ তার পেশি শক্তি দ্বারা কি করেছে। আচ্ছা একটু এনসিসি যদি ফরমেশনটা যদি একদলীয় হয়, শেখ হাসিনা যেটা করেছে, বিরোধী দলও তার, সরকার দলও তার, সেনা প্রধানও তার, অমুকও তার, তমুকও তার, তখন এনসিসি জগন্নাথ হবে না? কেন হবে না? আপনি হওয়ার উদাহরণ তো আছে। আপনি যখন 53 বছরে হওয়ার উদাহরণ আছে না ভাই, আপনি যখন নীতিগতভাবে একমত হবেন যে এনসিসি আমার প্রয়োজন, তখন এর কাঠামো কি হবে, এর আইন কি হবে, এইগুলোকে আমরা আলোচনার ভিত্তিতে তৈরি করব। বিরোধী দল কে হবে? বিরোধী দল থেকে একজন হবে, স্পিকার হবে, উচ্চকারী স্পিকার হবে, ঐকমত্যের ভিত্তিতেই হবে। কিন্তু যখন একজন ফ্যাসিবাদ আসবে, বিএনপি যে কোনো একটা দল ক্ষমতায় আসলো, এসে এই যে 9টা যে পয়েন্ট, 9 কমে, এই 9 জনই সব তার নিজস্ব লোক। বিরোধী দল তার স্পিকার, বিপক্ষের তার, এই দেশে তার স্পিকার তার। এই দেশের এইটা তো শুনেন কোনো কাজ লাগে। আমি তাই বলছি নতুন একটা জঞ্জাল, নতুন জঞ্জাল না, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি এই দেশের মানুষ নির্বাচিত সরকার, আমি ক্রিটিক করলাম আপনার নির্বাচিত সরকারের যে তারা যে সংস্কার করবে, তাদের দলের বিপক্ষে গেলেও ন্যায়ের পক্ষে থাকবে, এটা বিশ্বাস করে না।
যদি তাই করতো শেখ হাসিনা তাহলে যে ফ্যাসিস্ট তত্ত্বাবধায়ক হয়েছে সরকারের জন্য এত কাঠখড় সংবিধানের জন্য পোড়ানো লাগতো না। শেখ হাসিনা কি সংবিধানের জন্য ফ্যাসিস্ট না, হয়েছে সে- সংবিধান সে বানাইছে হ্যাঁ, সে বানাইছে তা আবার বানাবে? তা আবার তা আবার একজন বানাবে? আবার যদি আপনারা আরে তো ভাই, সামনে- আবার একজন বানাবে না না তখন কি হবে? আরেকজন বানাইলে দেশের জনগণ তো আর বসে থাকবে না। কাজটার প্রতি দেশের কাজটার প্রতি ইম্পর্টেন্স দেন। না, দেশের ওই যে জনগণ কাজটার তো প্রতি বসে importance থাকবে না দেন। ভাই। দেশের জনগণ আওয়ামী লীগকে যেভাবে মানে ব্যবহার করেছে, আওয়ামী লীগের সাথে আচরণ করেছে, সেই আচরণ ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হবে তাদের সাথেও করবে। যেমন আবার এরপরে আমি গণতন্ত্রের সূত্র রেখে দিলেন যে একটু গুটটা রেখে দিলেন যে আবার যাতে গ্যাঞ্জামটা হয় না, গ্যাঞ্জাম কেন হবে? এমন নিয়ম করতে হবে যে যে মানুষের কাজটা নৈতিকতার না, জনগণ তো আমাদের- আইনটা ঠিক মতো থাকে না, আইন আমরা আসেন সবাই মিলে এইটার জন্য এনসিসির জন্য আইন তৈরি করি, যাতে এটা নিয়ে জঞ্জাল তৈরি না হয়, এটা নিয়ে সংকট তৈরি না হয়, এটা নিয়ে আমাদের আমার কথাটা মানে- মান্নান ভাই বুঝছেন না সাকিব ভাই, আমি বলছি কি যে আপনারা যে 9টা লোক এনসিসির মেম্বার হবে, সে 9টা লোক তো ডিফারেন্ট পার্সপেক্টিভে আসতেছে, কিন্তু যখন একদলীয় শাসন হয় তখন এই ডিফারেন্ট পার্সপেক্টিভ তো তাদের হয়। 24-এর নির্বাচনে কি হয়েছে? বিরোধী দল তার, সরকারি দল তার। এই জন্যই তো তাহলে আমরা আপনার বলছি কি হলো? পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, তাহলে এই সংকট কেটে যাবে। আরে ভাই পিয়ার পদ্ধতি আর এই এনসিসি তো এক জিনিস না, না, পিয়ার পদ্ধতি অন্য মানে জিনিস। তাহলে ওই যে মানে এককভাবে দিতে পারবে না। আর বাংলাদেশের বহু প্রতিষ্ঠান কোয়ালিফাইড লোক নিয়োগ করার জন্য বুয়েটকে বলছে যে আমার এতজন লোক লাগবে, এই যোগ্য মানে লোক আপনি খুঁজে দাও। আমার নিয়োগকর্তা বানাই দিচ্ছে। বুয়েটের ব্যাপারে তাদের আস্থা আছে যে বুয়েট কি করে না, কোনো প্রকার ম্যানিপুলেট করে না, প্রশ্ন ফাঁস করে না, জাস্টিস ভাবে সে কি করে, তার সুন্দর লোক নিয়োগ করে দেয়। তাহলে আমি একজন মানুষ, আমার একটা প্রতিষ্ঠানে একটা 5 জন লোক নিয়োগ দেওয়ার জন্য তো আমি এনাফ ছিলাম, কিন্তু আমি বলছি যে না, আমার যে বডি আছে তারা এখানে সমস্যা করতে পারে। আমি আরেকটা প্রতিষ্ঠান, তার মান আছে, তার আওয়ামী লীগ ব্র্যান্ডিং, outsourcing। হ্যাঁ আউটসোর্সিং Outsourcing করে শুনেন দুর্নীতির দেখেন, এমন না একটা না দুর্নীতি হবে না। outsourcing। দুর্নীতি কেন হবে? তারা তো পার্লামেন্টের কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে। কাজে এই যে আপনি বলেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভিতরে ক্ষমতার ভারসাম্য, এটাও তো হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় যদি একটা ব্যালেন্স জায়গা আমাদের ভিতরে আমরা তৈরি করতে পারি, তাহলে কেউ কারোর অধিকারকে ক্ষুণ্ণ করবে না। যেটা আপনি দেখেন যে আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগের যে পরিমাণ আইন থাকার পরেও শেখ হাসিনা যা বলেছে তাই হয়েছে। এখানে আর কোনো সংস্থা কোনো কিছুই কাজে আসে নাই। নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, কোথায় গুম হয়েছে, খুন হয়েছে। মানবাধিকার কমিশন কি করেছে বলেন? আমাদের দেশে এত মানুষ, আয়নাঘর তৈরি হয়েছে, মানবাধিকার কমিশন কি করেছে? NCC কিছুই তাই করতে করবে, পারে না। না, NCC তাই এনসিসি করবে। আমরা বলছি যে কিভাবে বলছে? আমরা এনসিসি তাই করবে যদি, তাহলে কি আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হবে না? আমি ওইটাই পরিবর্তন সেই করে না। সেই সেই জায়গায় আমি আসতে চেয়েছি যে শহীদদের রক্ত শুকায় নাই, আমরা আহতদের আহাজারি শুনছি, আমরা কেমন বাংলাদেশ চাচ্ছি, বাংলাদেশের মানুষ কেমন বাংলাদেশ চাচ্ছে, বাংলাদেশের মানুষ কি চাঁদাবাজির রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষ কি দখলবাজির রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষ কি এটা চাচ্ছে যে নিজে শপথ পড়ে নিজেই চেয়ারে বসে যাব, বাংলাদেশের মানুষ কি এটা চাচ্ছে যে যে কোনোভাবেই হোক আমি প্রয়োজনে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব? এই যে গোয়ারতুমির রাজনীতি, এটা তো বাংলাদেশের এই জেন্টজি যারা, তারা এটা চাচ্ছে না। তারা বলছে যে জবাবদিহিতামূলক একটা রাজনীতি চর্চা হোক, দুর্নীতিমুক্ত একটা রাজনীতির চর্চা হোক। এবং আপনি জানেন যে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তো উই ওয়ান্ট জাস্টিস কে করবে? যে নিজেই দুর্নীতিবাজ, যে নিজে দুর্নীতিবাজ লোকদেরকে কি দেয়, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং বলে যে আমরা বড় দল, আমরা তো আমাদের ভিতরে এরকম একটু হইতেই পারে। তো হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি মানে ধন্যবাদ জানাই যে 4-5 হাজার লোককে আপনারা মানে বিভিন্নভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন। তারপরেও তো এটা বন্ধ হচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। যে নির্বাচনটাকে আপনি অবৈধ বলতেছেন, এটা ঠিক। যে এটা আমি একটু বলি, এটা আমি একটু বলি মান্নান, একটু বলি। বাংলাদেশে যারা ব্যাংক দুর্নীতি করে, যারা ব্যাংক দখল করে, তাদের চেয়ে দুর্নীতিবাজ তো আর কেউ না। অফকোর্স শেখ হাসিনা যারা তো ব্যাংক দখল করে, ব্যাংক দখল করেছে, যারা স্কুল কলেজ দখল করে, তাদের চেয়ে শোনেন, দুর্নীতিবাজ আর শেখ কেউ। হাসিনা যারা ব্যাংক দেশের দখল করেছে, গণতন্ত্রকে শেখ হাসিনা যারা ব্যাংক দেশের দখল স্বাধীনতাকে করেছে, ধ্বংস করে, তার চেয়ে বড় দুর্নীতিবাজ আর কেউ। শোনেন, এখন যেই লোক হ্যাঁ। চুরি করে নিজেকে মানে ধরা পড়ার পরও স্বীকার করে না, না না, কেন তার স্বীকার থেকে বড় করবে? চোর আর কারণ কেউ ব্যাংক আছে? দখল করতে যে আপনি গুলি বলেন, করেছে যুব ব্যাংক- দলের রবিউল ইসলাম নন, আমি কি- একবারে প্রকাশ্য কি আমি আছে? কি- আমি মানে কি এটা আপনাদের তো বলছি? মানে আমি আমি আপনাদের মানে বলছি, আপনি এইভাবে ঠাকুর বলছেন ঘরে তো কে কলা খায় কেন? না?
এটা জনগণের কাছে আমার বাড়ি আপনি দখল করবেন, আমি কি আমার বাড়ি রক্ষা করব? হ্যাঁ, এইটাই তো। আমার বাড়ি আপনি কেন দখল করবেন? দ্বিতীয় হচ্ছে ব্যাংক দখল করবেন, স্কুল কলেজ মাদ্রাসা কোনো জায়গায় কেউ দখল করে না। দেশের ব্যাংকটা দখল করে ফেলেন। শোনেন, স্কুল কলেজ মাদ্রাসা কেউ দখল করে না, বরঞ্চ নিজেদের ভিতরে আভ্যন্তরীণ কোন্দলে 100-র উপরে প্রায় মানুষ আপনারা খুন করে ফেলেছেন। এটা তো দুর্ভাগ্যজনক। আমি একটা কথা বলি, এখন যারা নিজ দলের লোকদেরকে হত্যা করে, এই শোনেন আমি বলি, আমাদের সবাই বিএনপি বলতে মানুষ বোঝায় যে আমরা জাতীয়তাবাদের একটা প্রতীক, আর আপনাদের বলে কি জানেন, রক্তটা পার্টি বলে না। আমাদের কি কেউ বলে? এইসব কথা বলেন না, বলে কিন্তু ইতিহাস ঘাটলে এগুলো বলেন না। শুনেন বাংলাদেশে আমরা বলছি কেমন বাংলাদেশ চাই কিভাবে, আপনি বলেন আপনার গুপ্ত রাজনীতি, এই যে আপনাদের গুপ্ত ছদ্মবেশী যে ডুবে থেকে রাজনীতি, আপনারা প্রকাশ্যে রাজনীতি করেন না তো। প্রকাশ্যে মান্নান ভাই এইসব কথা বলে কিন্তু আমি আপনার কাছে ইতিহাসে চলে যাব আমরা। ইতিহাসে চলে গেলে এই যে শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছেন কি আপনারা? না, আমরা গেলেন কেন? 86 গেলেন কেন? আবার দাঁত আসলেন কেন? পদত্যাগ করেছি বলেই তাদের সংসদ বলছেন না, হাসিনাকে ওই যে জায়নামাজ দিবেন না, হাসিনাকে বলছেন না সবচেয়ে বড় ইসলামিক, আমরা পদত্যাগ করেছি বলেই কিন্তু আপনারা এই সংসদ ভেঙে দিয়েছেন। এইসব বলেন না, এইসব বলেন না। আমরাই আপনাদেরকে আমরা রাজনীতি নিয়ে পুরো আলাপ করব। আমরা মানুষ চায় না যে এই রক্তটা পার্টি, এই যে আপনার এই যে আপনি কাকে বাংলাদেশি পার্টি বাংলাদেশের রাজনীতি করুক, এটা মানুষ চায় না। আজকে আওয়ামী লীগ যেখানে নিষিদ্ধ হচ্ছে, আপনাকে নিষিদ্ধ হওয়ার কথা না ভাই? শুনেন কি এই থাকি ভাই, কথা না, আওয়ামী লীগ যেখানে নিষিদ্ধ হয়, আওয়ামী লীগ যদি আপনার মানবতা বিরোধী কথাবার্তা যখন বলবেন টেলিভিশনে, যখন জনগণ শুনবে, যে আপনি কি বলছেন, কাচের ঘরে বসে আপনি অন্যকে ঢিল মারবেন, এটা হবে না। কাচের ঘরে বসে ঢিল মারা হবে না। বাংলাদেশে আপনারা সহিংসতা রাজনীতি, আজকে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি বানিয়েছেন আপনারা, আমরা দেখছি না যে আপনারা এই সহিংসতা করলাম আমরা পুরো জায়গায় বাংলাদেশে একটা ছাত্র নেতাকে কুপিয়ে মারলো এই কিছুদিন আগে। আপনার চিটাগাঙ্গে কি করলো, একটা মেয়েকে লাঠি মারলো, কোন বিচার হচ্ছে? এগুলো কি বিচার হবে না? এই যে মানবতা বিরোধী কাজগুলো করছে, একটা চিটাগাঙ্গে একটা মেয়েকে পিছন থেকে লাঠি মারলো যেভাবে বলছেন, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্ররা মিছিল করে সেখানে হামলা করলো। অর্থাৎ মানে 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 লিভিং ইন এ গ্লাস হাউস, ডু নট পেল্ট। সবার আগে বাংলাদেশ, আমরা সেটাতেই বিশ্বাস করি এবং আমরা সেভাবেই বাংলাদেশে রাজনীতি করে আমাদের একমাত্র দল, যেই দলের 2 জন মন্ত্রী ছিলেন যারা মন্ত্রণালয় চালিয়ে 1 টাকার দুর্নীতির ইতিহাস কেউ তৈরি করতে পারে নাই, এরকম নৈতিকতা সম্পন্ন লোক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশি সবার আগে চলে আসবে। এক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভাই বলেছেন যে জবাবদিহিতার রাজনীতি। অফকোর্স আমরা জবাবদিহিতার রাজনীতি চাই। আমাদের আমিরে জামাত কিন্তু কিছুদিন আগেও একটা বক্তব্যে কিন্তু উনি বলেছেন যে দল হিসেবে, মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে না আমরা। আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি হয়, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কাজে আমরা কিন্তু নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে কখনো মনে করি না। কিন্তু নতুন বাংলাদেশে এই যে 71 থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী অত্যন্ত নৈতিকতা আদর্শের পরে রাজনীতি করছে। আমাদের নেতা মৌলানা মতিউর রহমান নিজামী সংসদে বলেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন যে আমাদের কোনো ইসলামী ছাত্র শিবির কোনো রক কাটা রাজনীতি করে না, যদি কেউ প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। উনি সংসদে বলেছিলেন। এখন বাংলাদেশে গণতন্ত্র চর্চার জন্য ডাকসু নির্বাচন থেকে বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের কথা আসছে। আমরা দেখছি যে এখানে আমরাও অনেকেই এটা আমরা চাচ্ছি না। তাহলে এই জায়গাগুলো, জবাবদিহিতার জায়গাগুলো যদি আমরা তৈরি না করি, তাহলে সামগ্রিকভাবে আমরা পিছিয়ে যাব। আমি মনে করি আগামী দিনগুলোতে আমাদের ডান বাম এবং ইসলাম অন ইসলাম নেই, বাংলাদেশি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হিসেবে নিজেদের ভিতরে ছোটোখাটো যে সমস্ত মানে ভুল বুঝাবুঝি আছে, এগুলোকে দূর করে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদের মাধ্যম দিয়ে শহীদের রক্তের ঋণ পরিশোধের জন্য আমরা একটা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এটাই আমাদের প্রত্যাশা।